অবিরাম পানি পড়ার রিনিঝিনি শব্দ। ছাদের মেঝেতে যেন অবিশ্রাম জলনৃত্য চলছে। স্নিগ্ধ স্নিগ্ধ ঘ্রাণ প্রকৃতি জুড়ে। আকাশের আবছা নীলাভ আলোয় দেখা যাচ্ছে চারিপাশ। হিম শীতল ঠান্ডা পরিবেশ। একটা চিরচেনা মেয়েলি ঘ্রাণ নাকে ঠেকতেই এতক্ষণের এক দৃষ্টিতে মানিব্যাগের দিকে তাকিয়ে থাকা চোখজোড়া তুলে তাকালো তিহান। তোহাকে দেখে আবার নিরুদ্বেগভাবে মানিব্যাগের দিকে দৃষ্টি নিবদ্ধ করল। এই প্রথম না, বিগত ১.৫ ঘন্টায় প্রায় ৫-১০ বার এসে গেছে তোহা। সে ছুঁয়ে দিতে নিলেই হারিয়ে যায়, মিলিয়ে যায় বৃষ্টির পানিতে। তাই এবার আর এই ভুল করল না তিহান। তোহার উপস্থিতিটাই অনেক তার কাছে। কিন্তু কল্পনায় কি মানুষের শরীরের ঘ্রাণও অনুভব করা যায়? ভ্রু কুঁচকে চেয়ে আছে তোহা। ছাতাতে তেমন কাজ হচ্ছে না। বৃষ্টির ছাট এসে প্রায় ভিজিয়ে দিয়ে যাচ্ছে তাকে। ক্ষণে ক্ষণে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে শরীরে। তিহানের পরনে জামা নেই, সম্পূর্ণ উন্মুক্ত বলিষ্ঠ দেহ তার। বৃষ্টির পানিতে যেন মাদকতা আরো বেড়ে গেছে পুরুষালী দেহে। রেলিংয়ে বসে পা ঝুলিয়ে আছে সে। তোহা একদম এগিয়ে ঠান্ডা কাঁপা কাঁপা কণ্ঠে সে বলল, তিহান ভাই, আপনাকে খালামণি নিচে যেতে বলেছে। রেলিং থেকে নেমে আসুন। চমকে তাকায় তিহান। ব্যস্ত হাতে মানিব্যাগটা পকেটে ভরে কৌতূহলী কণ্ঠে বলে, তুমি সত্যিই এসেছো? কি সব বলছেন? আর এইভাবে বসে আছেন কেন? ও উল্টে পড়ে যাবেন তো। নামুন। হালকা লাফে নেমে আসলো তিহান। তিহান তার সাথে নিচে নামবে ভেবে তোহা যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই হাত ধরে তাকে কাছে টেনে নিল তিহান। শিউরে উঠল তোহা। তাকে আরো অবাক করে দিয়ে তার হাতের ছাতাটা নামিয়ে বেশ দূরত্বে ছুঁড়ে ফেলল তিহান। মুহূর্তেই ছমছম বৃষ্টির আদুরে আলিঙ্গনে কাক ভেজা হয়ে গেল তোহা। আকস্মিক ঘটনায় বোকা বনে গেল তোহা। আমতা আমতা করে বলল, তিহান সম্বোধনটা সম্পূর্ণ শেষ করার আগেই তার ঠোঁটে এক আঙুল চেপে ধরল তিহান। এলোমেলো অনুভূতিগুলো খেলে গেল তোহার মুখ জুড়ে। মুখটা কিঞ্চিত এগিয়ে আনলো তিহান। তোহার ঠোঁটে মৃদু স্লাইড করে বলল, তিহান, শুধু এই নামে ডাকা যায় না? আগে পিছিয়ে কোনো কিছুই নেই, শুধু তিহান। তোমার তিহান। তোমার তিহান কথাটা মস্তিষ্কে পৌঁছাতেই চোখ জোড়া আপনা আপনি বন্ধ হয়ে এলো তোহার। কেমন যেন লাগছে। অসাড় আসাড় হয়ে আছে শরীর। মনে হচ্ছে নড়ার গতিটাও হারিয়ে ফেলেছে সে। মুখ নাড়িয়ে কিছু বলার শক্তিটাও হঠাৎ হ্রাস পেয়েছে। মাথায় জর্জেটে লাল রঙের ওড়নাটা জড়ানো ছিল তোহার। এখন তা লেপ্টে আছে আষ্টে পিষ্টে। তীব্র ঘোর লেগে যায় তিহানের। লাল ওড়নায় একদম বউ বউ লাগছে তোহাকে। মেয়েটা এখন কেন এলো এখানে? না আসলেই তো হতো। অন্তত তার তো নিজেকে সামলানো উচিত। সে কেন এতটা বেপরোয়া হচ্ছে? জোরে একটা শ্বাস ছাড়লো তিহান। তোহার কোমরে হাত রাখতে গিয়েও হাতটা গুটিয়ে তোহাকে ছেড়ে কয়েক পা পিছিয়ে গেল সে। রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, এটাকেই বোধহয় প্রেমের বৃষ্টি বলে, তাই না? তিহান সরে যাওয়ার একটু সহজ হয়ে এলো তোহা। নিজেকে স্বাভাবিক করে এগিয়ে গিয়ে নিজেও রেলিংয়ে ২ হাত রেখে তিহানের উল্টো হয়ে দাঁড়িয়ে বলল, কি হয়েছে আপনার আজ? তিহান মাথা নিচু করে হাসল। অযথাই ভেজা চুলগুলো ঝেড়ে পড়ল, কিচ্ছু হয়নি। তুমি রাগ করলে? না, বলেই কিছুক্ষণ চুপ করে থাকলো তোহা। তারপর বলল, আপনি কি পাগল? তখন মানিব্যাগে ওইভাবে কি দেখছিলেন? তিহান আবারও হাসল। হুট করে তোহার পিছনে দাঁড়িয়ে তার এক হাতের উপরে হাত রাখতেই দ্বিতীয়বারের মতো শিউরে উঠল তোহা। তিহান মুচকি হেসে অপর হাতে মানিব্যাগটা পকেট থেকে বের করতেই তোহার সামনে মেলে ধরতেই বজ্রপাতের আলোর ঝলকানিতে স্পষ্ট নিজের ১০-১১ বছরের একটা ছবি দেখতে পেল তোহা। ঠোঁট জোড়া কিঞ্চিত ফাঁক হয়ে গেল। চোখ বেয়ে নোনা জল গড়িয়ে যাওয়ার কারণটা খুঁজে পেল না সে। যদিও বৃষ্টির কারণে চোখের পানিটা আড়াল হয়ে গেছে। আচ্ছা, আসলে কি সে এত কিছু পাওয়ার যোগ্য? তিহান তার কাঁধে থুতনি ঠেকালো। ছবিটার দিকে তাকিয়ে বলল, যখন থেকে আমার কাছে মানিব্যাগটা থাকা শুরু হয়েছে তখন থেকেই এই ছবিটার স্থান এখানে। মাঝে মধ্যে মানিব্যাগটা বদলালে ওই ছবিটা সঠিক জায়গাতে রাখতে আমি কখনোই ভুলিনি। তোহা নির্বাক নিশ্চুপ। ছবিটার উপর পানি পড়ছে, গড়িয়ে যাচ্ছে, আবার পানি পড়ছে, কিন্তু সেটা
এক রত্তিও ভিজছে না, কারণ সেটা খুব যত্নে ল্যামিনেশন করে রাখা রয়েছে। মানিব্যাগে সেই ছবিটা রাখার নিখুঁত জায়গাটাও ছবিটাকে ল্যামিনেশন করা রয়েছে। কেউ যদি দেখে ফেলে? এত বছরে তুমি দেখতে পাওনি, অন্য কেউ কেমনে দেখবে? চুপ করে রইল তোহা। এত সময় ভেজার কারণে গা গরম হয়ে আছে তিহানের। তার প্রশস্ত বুক তোহার পিঠের সাথে লেগে আছে বিধায় তোহা সেই উষ্ণতার ছোঁয়া পাচ্ছে শরীর জুড়ে। একটু সময় নেয় তোহা, থেমে বলে, আপনি এটা এখানে রেখেছেন কেন? তোমার ঠোঁটে তো ঠোঁট ছোঁয়াতে পারি না বৃষ্টিকন্যা, কিন্তু ছবিতে চুমু খেতে তো কোনো বারণ নেই। তাই যখনই প্রেম তৃষ্ণাটা মাত্রারিক্ত হয়ে যায়, তখন এই ছবিতে ঠোঁট ছুঁয়ে নিজের তৃষ্ণাটা মেটাই। নিজেকে নিজে বুঝ দিই যে তুমি আমার, শুধুই শুধুই আমার। ফ্যানের বাতাসে গা শিরশির করছে তোহার। তার উপর বৃষ্টি হয়েছে বলে পরিবেশও আজ অনেকটাই শীতল। ঘরের জানলাটাও বোকার মতো খুলে রেখেছে বিধায় ঠান্ডা হিমেল হাওয়া রুমে ঢুকতেই মুশকিল হয়ে উঠেছে। সন্ধ্যায় ছাদ থেকে নেমে শাওয়ার নিয়েছিল, তাই বোধহয় শীত শীত ভাবটাও তার বেশি অনুভব হচ্ছে। গায়ে পাতলা কাঁথা নিয়ে অবিরাম মোচড়ামুচড়ি করছে তোহা। গভীর ঘুমের মাঝেও কষ্ট করে উঠে ফ্যানটা আর জানলাটা বন্ধ করার ইচ্ছেটা থাকলেও তা করার শক্তিটা নেই তার। হাড়ের মধ্যেও একটা নিস্তেজ নিস্তেজ রেশ চলে এসেছে। সারা বছরের ঘুম যেন ভর করেছে তার চোখে, কিন্তু বাদ সাধছে এই অতি ঠান্ডা ভাবটা। রাত প্রায় গভীর। ঘড়িটা দেখা হয়নি, তবুও নিঃশব্দেহে বলা যায় ১টা অথবা ১.৫টা তো বেজেই গেছে। গায়ের কাঁথাটা ভালো করে জড়িয়ে তার ভিতর মাথা ঢুকিয়ে ঘুমানোর চেষ্টা করল তোহা। কাজও হলো এতে। ঠান্ডা অতটা গায়ে লাগছে না। খানিক বাদে হরিণীর ন্যায় চোখ দুটো তন্দ্রাভাব এসে চাপটে ধরতেই দরজার লক ঘোরানোর আওয়াজে বাজেভাবে একটা ব্যাঘাত ঘটে গেল ঘুমের মাঝে। মেজাজ চটে গেল তোহার। চটা মেজাজে আরো বেশি চওড়া করার জন্য ঘরের লাইটটাও জ্বলে উঠল। রাগে দুঃখে কান্না পেয়ে গেল তোহার। হালকা করে মাথা বের করে উচ্চস্বরে চিল্লানোর পূর্বেই তুর্যকে দেখতে পেয়ে হুড়মুড় করে উঠে বসল সে। পাশ থেকে ওড়না নিয়ে গায়ে চড়াতে চড়াতে শঙ্কিত কণ্ঠে বলল, ভাইয়া তুমি এত রাতে? কিছু হয়েছে? আব্বু ঠিক আছে? বোনের ভীত কণ্ঠের মানে বুঝতে পারে তুর্য। মাঝে মাঝে তার আব্বুর রাতের বেলা অসুস্থ হয়ে যায়, তীব্র বুকে ব্যথা ওঠে, আবার কখনো প্রেশার লো হয়ে যায়। তবে আজ তার আব্বু সুস্থ, সে এসেছে অন্য কারণে। বোনের দিকে তাকিয়ে আশ্বস্ত ভরা কণ্ঠে সে বলল, আব্বু ঠিক আছে, তুই আগে শান্ত হ। তবে সন্ধিহান কণ্ঠে বলে তোহা, তিহান ভাই অসুস্থ, ১০৪ ডিগ্রি জ্বর উঠে গেছে ওনার। কোনো মতেই জ্বর নামছে না, খালামণি কান্নাকাটি করছে। আব্বু আম্মু ওখানেই গেছে, তোকেও যেতে বলেছে। মাথা ঘুরে যায় তোহার। সম্বিত হারিয়ে কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে সে। তুর্য তাড়া দিয়ে বলে, জলদি ওঠ বোন, তোকে ওই ফ্ল্যাটে দিয়ে আমি বাসায় তালা দিয়ে ফার্মাসিতে যাব। এত রাতে আবার ফার্মাসি খোলা থাকবে কিনা সন্দেহ। কোনো রকমে নিজেকে সামলে উঠে দাঁড়ায় তোহা। মাথায় ওড়না টেনে নিয়ে বলে, চলো। খালু আর তোহার বাবা ড্রয়িং রুমের সোফায় বসে আছে। দুজনের কানেই ফোন। হয়তো ডাক্তারদের ফোন করছে তারা। খুব সন্তর্পণে তাদেরকে পাশ কাটিয়ে তিহানের রুমে ঢোকে তোহা। তিহানের এক পাশে খালামণি আর অন্য পাশে তার মা বসে আছে। তোহা কাছে এগিয়ে যেতেই তড়িঘড়ি উঠে দাঁড়ায় আফিয়া। তোহাকে তিহানের মাথার পাশে বসার জায়গা করে দিয়ে কান্না ভেজা কণ্ঠে বলে, তোর কথা অনেকবার করে বলছিল মা, তুই একটু পাশে বসে থাক, ওর ভালো লাগবে। মায়ের সামনে খানিকটা ইতস্তত নিয়েই তিহানের মাথার কাছটাই বসল তোহা। আফিয়ার হাত থেকে পানির বাটিটা নিয়ে বলল, কান্না করো না খালামণি, শান্ত হয়ে বসো, আমি পট্টি দিয়ে দিচ্ছি। বলে তিহানের কপাল থেকে গরম হয়ে যাওয়া রুমালটা সরিয়ে ঠান্ডা পানিতে ভেজালো তোহা। খানিক বাদে তা ২ হাতে চাপিয়ে দিল আবারও। তিহানের কপালে দেওয়ার সময় লক্ষ্য করলো চেহারা পুরো লাল হয়ে গেছে তিহানের। ঠোঁটগুলো মনে হচ্ছে ছোকা দিলেই এক রক্ত গড়িয়ে পড়বে। হালকা গোঁগাচ্ছে তিহান। মাকে মাথা নিচু করে কোনো একটা দোয়া পড়তে দেখে আলতো করে তিহানের গালে হাত রাখলো তোহা। জ্বরে শরীর রীতিমতো পুড়ে যাচ্ছে। প্রচন্ড ঘাবড়ে গেল তোহা। কাঁথার নিচ দিয়ে তিহানের হাত আঁকড়ে ধরে মাথা নামিয়ে ভীত কণ্ঠে ডাকলো, তিহান ভাই।
তার এক ডাকেই আবছাভাবে চোখ মেলল তিহান। তার ধূসর মণিজোড়াও ফ্যাকাশে হয়ে গেছে। তোহার দিকে তাকিয়ে বিড়বিড় করে সে বলল, ভালো লাগছে না তিহু, কিচ্ছু ভালো লাগছে না। আচ্ছা, আচ্ছা চোখ বন্ধ করে রাখেন, ভালো লাগবে। চোখ বন্ধ করে ফেলে তিহান। তোহা হাতটা ছাড়াতে নিলেই চাপা স্বরে ছেলে মানুষই কণ্ঠে বলে, ধরে রাখ প্লিজ। তোহা আর ছাড়ল না হাতটা। শক্ত করে ধরে আর এক হাত ধরে ধীরে ধীরে তিহানের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, খালামণি, আর একটা কাঁথা বের করে ওনার গায়ে দিয়ে দাও, শীত কম লাগবে কিছুটা। আফিয়াও তাই করল, যদিও দুটো কাঁথা জড়ানো তিহানের গায়ে। তারপরও আরো একটা মোটা কাঁথা এনে তিহানের গায়ে দিয়ে বাচ্চা সুলভ কণ্ঠে বলল, তিহান বাবা, এখন একটু ভালো লাগছে? তিহান শব্দ করল না, সে ঘুমিয়ে পড়েছে। আফিয়া আর ডাকল না। তোহা আর চোখে মায়ের দিকে তাকালো। তিহানের অপর পাশের হাত মুঠোয় নিয়ে এক মনে দোয়া পড়ছে তার মা। চোখ যদিও বন্ধ, তবুও কপালের চিন্তার ভাঁজগুলোই বলে দিচ্ছে কতটা টেনশনে আছে সে। খাবার খেয়েছেন উনি? গলা নামিয়ে প্রশ্ন করল তোহা। তার হাত তখনও অনবরত তিহানের চুলের ভাঁজে বিলি কেটে যাচ্ছে। না রে মা, শতবার বলেও রাজি করাতে পারিনি, কিছুতেই খাবে না। হতাশ কণ্ঠ আপিয়ার। ভাইয়া ফার্মাসিতে গেল কেন? ঘরে প্যারাসিটামল নেই? ওনাকে ওষুধ খাওয়াওনি? খাইয়েছি, দুটো নাপা ছিল, দুটোই খাইয়েছি। রাতে যদি জ্বর না কমে সেই জন্য তুর্য নতুন আনতে গেল। ওহ, বলে আবেগ ভরা দৃষ্টিতে তিহানের মুখের দিকে তাকায় তোহা। কপালে রুমালটা আবারও ভিজিয়ে পুনরায় কপালে দিতেই তুর্য হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে। আফিয়ার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলে, ৩ মোড় ঘুরে একটা ফার্মেসি খোলা ছিল খালামণি, সেই জন্য আনতে দেরি হলো। জ্বর কমেছে একটু? তোহা তৎক্ষণাৎ গালে গলায় হাত ছোঁয়ালো তিহানের। জ্বর মেপে বলল, কমেনি ভাইয়া। খাবার খাইয়ে আর একটা নাপা খাইয়ে দেওয়া দরকার। খালি পেটে এত ওষুধ খেলে আবার হিতে বিপরীত হতে পারে। হতাশ শ্বাস ছাড়ল তোহা। খালামণিকে বলল, তুমি ভাত নিয়ে আসো খালামণি, আমি দেখি কিভাবে ওনাকে খাওয়ানো যায়। তার কথাটা শেষ হতে না হতেই তিহান জ্বরের মাঝেই তেতো স্বরে বলে উঠল, আমি কিচ্ছু খাবো না, শুধু শুধু ভাত এনে কোনো লাভ নেই। আফিয়া থেমে গেল। কাতর নয়নে তাকাতেই তোহা তাকে বিশ্বাস দিয়ে বলল, তুমি নিয়ে আসো তো খালামণি। তিহু, আমি খাবো না কিন্তু। জ্বরের ঘোরেও থমকে উঠল তিহান। ভয় পেল না তোহা। তুর্য রুম থেকে বেরিয়ে যেতেই হালকা ঝুঁকে তিহানের গালে হাত রেখে মৃদু কণ্ঠে বলল, আমি খাইয়ে দিলেও খাবেন না আপনি? ভেবে বলছেন তো? চুপ করে রইল তিহান। নীরবতা সম্মতির লক্ষণ ভেবে মুচকি হাসল তোহা। ভাতের শেষ লোকমাটা তিহানের মুখে তুলে দিয়ে স্বস্তিদায়ক একটা হাঁপ ছাড়ল তোহা। আফিয়ার ঠোঁটের কোণে মুচকি হাসি। তোহা নির্বিকার। আতিয়া তখনও যায়নি, তবে ক্লান্তির ছাপ ফুটে উঠেছে তার মুখে। তোহা উঠে ভাতের প্লেটটা পাশে রেখে তিহানের মুখে একটা ওষুধ দিয়ে পানি খাইয়ে দিয়ে বলল, এখন শুয়ে থাকেন, জ্বর নেমে যাবে একটু পর, আমি হাতটা ধুয়ে আসি। বলে সে বাইরে যেতেই তিহান আতিয়াকে বলল, খালামণি, তুমি অসুস্থ হয়ে পড়বে, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। তিহু আর মা আমার কাছে থাকুক, তাতেই হবে, চিন্তা করো না। হাত ধুয়ে রুমে ঢুকলো তোহা। তিহান মাঝখানটায় ঘুমিয়ে আছে, পাশে আফিয়া খাটের সাথে হেলান দিয়ে বসা। আতিয়াকে না দেখে বিশেষ অবাক হলো না সে। এসব তিহানের কারসাজি সে জানে। তিহানের ডান পাশে গিয়ে বিছানায় পা ভাঁজ করে তুলে বসলো তোহা। আফিয়া চোখ বন্ধ করে রেখেছে, হয়তো ঘুম পাচ্ছে তার। জ্বর দেখার উদ্দেশ্যে হাতের উল্টো পিঠ দিয়ে তিহানের গাল ছুঁয়ে দিতেই তিহান চোখ বন্ধ অবস্থাতেই বলল, মাথাটা একটু টিপে দে তো তিহু, বড্ড ব্যথা করছে। সাথে সাথেই বিনা বাক্য ব্যয়ে এক হাত তার মাথা টিপে দিতে লাগলো তোহা। আর এক হাত তিহানের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ঘুমানোর চেষ্টা করুন, এখন ভালো লাগছে একটু? ক্ষীণ হাসল তিহান। উত্তর দিল, তুমি কাছে থাকলে আমার কখনো খারাপ লাগে না জানপরি।